আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। খাগড়াছড়িতে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে ৩ জন নিহতের ঘটনায় থমথমে অবস্থা বিরাজ করছে শহরে। ১৪৪ ধারা বলবতের পাশাপাশি জেলায় সার্বিক নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে। শহরে বিভিন্ন পয়েন্টে বাড়ানো হয়েছে টহল। খাগড়াছড়ির সাথে ৩ পার্বত্য জেলার সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। এতে দুর্ভোগে যাত্রীরা। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। এ বিষয়ে আরও জানতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আবু তাহের। তাহের, খাগড়াছড়ির সার্বিক পরিস্থিতি এখন কেমন দেখছেন এবং এ বিষয়ে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? যেমনটা বলছিলেন রিপোর্টে, আসলে খাগড়াছড়ির গতকালের সহিংস ঘটনার পর পরিস্থিতি এখনো গুইমারার পরিস্থিতি এখনো থমথমে। খাগড়াছড়ি সদর এবং গুইমারায় ১৪৪ ধারা বলবৎ আছে। আজকে তৃতীয় দিনের মতো খাগড়াছড়ি সহ খাগড়াছড়িতে সড়ক অবরোধ পালিত হচ্ছে এবং আজ নতুন করে কিন্তু ৩ পার্বত্য জেলাকে এটার আওতা বর্ধিত করা হয়েছে। এখন থেকে প্রায় ঘণ্টাখানিক আগে জম্মু ব্যানারে যে সংগঠনটি এই সড়ক অবরোধ আহ্বান করেছিল, তারা জানিয়েছেন আমাদেরকে দুপুর ১২টার পর খাগড়াছড়ি চট্টগ্রাম এবং খাগড়াছড়ি ঢাকা সড়কে তাদের অবরোধ পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত শিথিল করা হবে। তারা যেটা জানিয়েছেন যে গতকাল সহিংস ঘটনায় তাদের যে ৩ জন মারা গেছেন এবং যারা আহত হয়েছেন তাদের সুচিকিৎসা ব্যবস্থা করার জন্য মূলত তারা অবরোধ শিথিল করেছেন এবং অন্যান্য সড়কে এই অবরোধ অব্যাহত থাকবে। এই টানা অবরোধের কারণে খাগড়াছড়ির জনজীবন কিন্তু একটা বিপর্যস্ত হয়ে পড়ছে। দ্রব্যমূল্যের দাম বহু করে বাড়ছে এবং খাগড়াছড়ির বাইরে বিশেষ করে বাগাইছড়ি, লংগদু এবং পানছড়ির যে পণ্য সামগ্রী আছেন সেগুলো খাগড়াছড়িতে আটকা পড়ে গেছে এবং খাগড়াছড়ি এই সমস্ত বিশেষ করে ডিম সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী কিন্তু পচে নষ্ট হয়ে যাচ্ছেন। তারা তাদের দুর্ভোগের কথা জানিয়েছেন। আর খাগড়াছড়ির বিভিন্ন সড়কে স্পর্শকাতর পয়েন্টে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি সহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা টহল দিচ্ছেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি জোরদার করা হয়েছে। আর যে ৩ জন নিহত হয়েছেন তাদের লাশ খাগড়াছড়ি হাসপাতালের ময়নাঘরে রাখা হয়েছে। আজ দুপুর নাগাদ আজকের মধ্যে হয়তো তাদের ময়নাতদন্ত হবে, এমনটা জানিয়েছেন সিভিল সার্জন। এ ছিল আমার কাছে খাগড়াছড়ির সর্বশেষ অবস্থা। দর্শক, জানছিলাম খাগড়াছড়ির পরিস্থিতি সম্পর্কে। কারাবন্দী সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। সকাল ৮টা ১০ তাকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে তিনি কারাবন্দী ছিলেন। অসুস্থ অবস্থায় তাকে শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে রোববার বিকেলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের শিল্পমন্ত্রী ছিলেন। তাকে গত বছরের সেপ্টেম্বর মাসে রাজধানীর গুলশান থেকে গ্রেফতার করে র্যাব। জুলাই গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধ মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য গ্রহণ চলছে। সেখানে আছেন স্পেশাল করেসপন্ডেন্ট হাসান জাবেদ। সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। জাবেদ, ট্রাইব্যুনালের সর্বশেষ কি খবর আছে আপনার কাছে আমাদের জানাবেন। হ্যাঁ, আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ এবং ২টি ট্রাইব্যুনালই ২টি মামলা এখন চলমান। সকালে ট্রাইব্যুনাল ২-এ কুষ্টিয়ায় ৭ জনকে হত্যার ঘটনায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে গত বৃহস্পতিবার যে অভিযোগ আমলে নিয়েছিল ৮টি অভিযোগের প্রেক্ষিতে এবং আজকে তাকে এখানে হাজির করা হয়েছিল। এই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে এবং এই মামলায় অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ১৪ই অক্টোবর দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল। এবং কিছুক্ষণ আগে হাসানুল হক ইনুর সাথে তার আইনজীবী জেডাই খান পান্না গারদে বসে সলা পরামর্শ করেছেন মামলার কার্যক্রম নিয়ে কিভাবে এগিয়ে নেবেন। আর একই ট্রাইব্যুনালে আজকে জুলাই আগস্ট হত্যাকাণ্ডে প্রথম যে শহীদ হয়েছিলেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ, তার হত্যা মামলায় আজকে নবম সাক্ষী ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী গণিত বিভাগের অনার্সের শিক্ষার্থী মোহাম্মদ আরমান হোসেন তিনি এখন সাক্ষ্য দিচ্ছেন এবং তার সাক্ষ্যে তিনি যেটি বলেছেন সাইদ হত্যায় তিনি হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কাদের, কামাল, মামুন
এবং খুলনা মহানগর পুলিশের কমিশনার মোহাম্মদ মনিরুজ্জামান সহ আরও অনেকজনকে তিনি দোষী সাব্যস্ত করছেন যে তাদের কারণেই তাকে হত্যা করা হয়েছে এবং তারা এই জন্য দায়ী। আর এদিকে ট্রাইব্যুনাল 1-এ শেখ হাসিনার মামলায় এই যে তদন্ত কর্মকর্তা আলমগীর হোসেন তিনি 54তম সাক্ষী হিসেবে আজকেও সাক্ষ্য দিচ্ছেন, গতকালও সাক্ষ্য দিয়েছেন। গতকাল 17টি ভিডিও ক্লিপ ট্রাইব্যুনালে তিনি প্রদর্শন করে কিভাবে জুলাই আগস্ট হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে সেটি দেখাইছেন। আজকে তিনি এখন সাক্ষ্য দিচ্ছেন এবং তার সাক্ষ্য কিন্তু বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হচ্ছে। তার সাক্ষ্য শেষ হলে তাকে জেরা করবেন আসামি পক্ষের আইনজীবী। সাক্ষ্য জেরা শেষ হওয়ার পর এই মামলায় যুক্তিতর্ক হবে। যুক্তিতর্ক শেষে এই মামলায় রায় দেওয়ার জন্য একটি তারিখ ধার্য করবে। এর মধ্য দিয়ে এই মামলাটির একটি পরিসমাপ্তির দিকে যাবে। তো এই ছিল এখন পর্যন্ত ট্রাইব্যুনালের সর্বশেষ। দুর্গাপূজার মহাসপ্তমী আজ, এ নিয়ে আরও জানতে যাচ্ছি বনানী। সেখানে আছেন স্টাফ করেসপন্ডেন্ট নাহিদ প্রিন্স। নাহিদ, বনানীতে কেমন পূজা হচ্ছে এবং আনুষ্ঠানিকতা নিয়ে কি তথ্য আছে আপনার কাছে? এখন অঞ্জলির পর্ব চলছে, উৎসবমুখর পরিবেশে কিন্তু পূজা উদযাপন হচ্ছে বনানী মাঠে। সেই সকাল থেকে যদি বলি যে মানুষের আসা যাওয়া চলছে, ভক্ত অনুরাগীরা কিন্তু সকাল থেকেই এই পূজা মণ্ডপে এসেছেন, তারা পূজা করছেন। এখন অঞ্জলির পর্ব চলছে, তো ধাপে ধাপে কিন্তু সেই পুজোর যে কার্যক্রম সেটি কিন্তু সম্পন্ন করা হচ্ছে। সেই বনানী পূজাস্থল থেকে যদি বলি যে তারা সেই দেবী দুর্গার পূজার মূল আনুষ্ঠানিকতা চলছে। চরণে ফুল, দেবীর চরণে ফুল, ধূপ আর প্রদীপ দিয়ে ভক্তরা শান্তি, সমৃদ্ধি আর মঙ্গল কামনা করছেন পুরো জাতির জন্য। সেই ধারাবাহিকতার অংশ হিসেবেই কিন্তু এখন অঞ্জলির পর্ব চলছে। সেখানে নারী, পুরুষ, বৃদ্ধ, শিশু সবাই সারিবদ্ধ হয়ে তারা সেই দেবীর চরণে অঞ্জলি দিচ্ছেন। ভক্তদের মুখের ভক্তিভাব, চারপাশের উচ্ছ্বাস আর আবেগ যেন সব মিলিয়ে এক ভিন্ন আবহ সৃষ্টি করেছে এই বনানীর পূজা মণ্ডপ জুড়ে। অঞ্জলির এই শেষ পর্বে কিন্তু প্রসাদ বিতরণের অনুষ্ঠানও করা হয়েছে। তারপরে ভক্ত অনুরাগীরা দেবীর প্রসাদ গ্রহণ করবেন। তারপর সন্ধ্যায় কিন্তু সান্ধ্য আরতি, প্রদীপ প্রজ্বালন আর সাংস্কৃতিক আয়োজনও কিন্তু এই মণ্ডপ জুড়ে রয়েছে। তো এই ধারাবাহিকতা কিন্তু কিছুক্ষণ পরে র্যাবের যে ডগ স্কোয়াড আছে সেটি এই পুরো পুজো মণ্ডপ পরিদর্শন করাবে, যেন কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। তো পুরো উৎসব আমেজেই কিন্তু ভরপুরই বলা যায় এই পূজা মণ্ডপ। তো এই ছিল আমার কাছে রাজধানী বনানী পূজা মণ্ডপ থেকে সবশেষ। মিলি, ব্রাহ্মণবাড়িয়া সহ 3 জেলায় বাখরাবাদ গ্যাস কোম্পানির ডিস্ট্রিবিউশন লাইনের লিকেজ থেকে বছরে 700 কোটি টাকার গ্যাস অপচয় হচ্ছে। যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। গ্রাহকেরা পাচ্ছেন না গ্যাস, সেই সাথে রয়েছে অবৈধ সংযোগের বিড়ম্বনা। বিষয়টি স্বীকার করে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানায় বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষ। ব্রাহ্মণবাড়িয়া থেকে শিহাবুদ্দিন বিপুর পাঠানো রিপোর্ট। ব্রাহ্মণবাড়িয়া শহরের বিভিন্ন এলাকার লাইন থেকে এভাবে গ্যাস বের হচ্ছে। বহুদিন ধরেই এমন অবস্থা হলেও বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষের টনক নড়েনি। এতে অনেক এলাকায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোনো গ্যাস থাকছে না। সে সাথে যুক্ত হচ্ছে অবৈধ সংযোগ। গ্যাস না থাকার কারণে আমরা ঠিক টাইমে রান্না করতে পারতেছি না, বাচ্চাদেরকে খাবার খাওয়াতে পারতেছি না। এই আমার গ্যাসের পাইপটা লিক, হ্যাঁ, আল্লাহ না করুক একটা মেদ বাড়ি দিল, এই ডাইরেক্ট লাইন বন্ধ করা যাবে। লাইনটা মেরামত করে দিলে আমাদের জন্য উপকার, কারণ যে কোনো দুর্ঘটনা থেকে আমরা বাঁচতে পারবো। বিষয়টি গণমাধ্যমে আসার পর বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন বিতরণ বিভাগ গ্যাস লিকেজ শনাক্তকরণের উদ্যোগ গ্রহণ করে বাড়ি বাড়ি গিয়ে লিকেজ পরীক্ষা শুরু করেছে। এখন পর্যন্ত 388টি সংযোগ পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে 184টি সংযোগে লিকেজ ধরা পড়েছে। পাশাপাশি অবৈধ সংযোগ বিচ্ছিন্নকরণের কাজ চলছে। আমাদের যে 20,000 গ্রাহক আছে, এখান থেকে আমাদের প্রতি মাসে প্রায় 6.5 কোটি টাকার গ্যাস অপচয় হচ্ছে। তো আমরা যদি এই লিকেজ মেরামত কাজ শেষ করতে পারি, ব্রাহ্মণবাড়িয়াতে আমরা প্রায় 6.5 কোটি টাকার মতো গ্যাস সেভ করতে পারবো বা অপচয় হতে রক্ষা করতে পারবো। গ্যাস অপচয় রোধের পাশাপাশি নির্বিচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবি গ্রাহকদের। এনটিভি নিউজ ডেস্ক। খেলার খবর, এশিয়া কাপ প্রসঙ্গ। রোমাঞ্চকর ফাইনাল উপহার দিলেও ম্যাচ শেষে ভারত পাকিস্তান বিতর্ক সব কর্মকাণ্ডের জন্ম দিয়েছে। এশিয়ান ক্রিকেট কাউন্সিল ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মুহসিন নাকভির কাছ থেকে ট্রফি গ্রহণ করতে রাজি হয়নি ভারতীয়রা। টুর্নামেন্ট জেতার পরই ট্রফি প্রদান করা হয়নি ভারতকে, যদিও শেষ পর্যন্ত একে অপরের দোষ দিচ্ছে দুই দল। রিপোর্ট কুশলী আসিরের। দুবাইয়ে শেষ ওভারের নাটকীয়তায় পাকিস্তানকে হারিয়ে রেকর্ড নবম এশিয়া কাপ জিতেছে ভারত। এরপর প্রায় 1.5 ঘন্টা বিলম্বে শুরু হয় পুরস্কার বিতরণী। ভারত
ট্রফি নিতে অস্বীকৃতি জানায়। কারণ এসিসি প্রধান মহসিন নাকভি পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ও ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান। তাছাড়া টুর্নামেন্ট জুড়েই পাকিস্তানের খেলোয়াড়দের সঙ্গে হাত মেলায়নি ভারতীয়রা। ম্যাচের পর পাকিস্তানের অধিনায়ক ভারতীয় দলের সমালোচনা করেছেন। ভারত যা করেছে তা খুব হতাশাজনক। তারা আমাদের সঙ্গে হাত মেলাচ্ছে না, তাতে তারা আমাদের অশ্রদ্ধা করছে না, ক্রিকেটকে অসম্মান করছে। আমরা দাঁড়িয়ে মেডেল নিয়েছি, কঠোর ভাষা ব্যবহার করতে চাই না, কিন্তু তারা খুবই অসম্মানজনক আচরণ করেছে। और जो आज भी उन लोगों ने किया है मेरे ख्याल से वो मतलब एक अच्छी टीम जैसा करती नहीं है। এদিকে অদৃশ্য ট্রফি নিয়ে নিজেদের মতো উদযাপন করেন ভারতীয়রা। সংবাদ সম্মেলনে ট্রফি কাণ্ড নিয়ে প্রথম প্রশ্ন করা হয় সূর্যকুমারের কাছে। আপনি দেখিনি ট্রফি? আমি ক্রিকেট খেলা বা ক্রিকেট দেখা শুরুর পর থেকে এবারই প্রথম দেখলাম যে একটি চ্যাম্পিয়ন দলকে কোনো ট্রফি দেওয়া হলো না। সেটিও এমন এক চ্যাম্পিয়নশিপ যা খুব কষ্ট করে জিতেছি, এমন না যে সহজে জিতে গেছি। ইতনা আচ্ছা ক্রিকেট খেলনে কে বাদ এই ঘটনায় কড়া প্রতিবাদ জানিয়ে আইসিসির হস্তক্ষেপ কামনা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। কুশল ইয়াসির, এনটিভি স্পোর্টস ডেস্ক। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও শো আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।